ক্রিকেট ফুটবলের বাইরে আরও কিন্তু অসংখ্য ডিসিপ্লিন রয়েছে, কিন্তু সেসবের খোঁজ কজনই বা রাখে। অনেক আয়োজন হয়, অনেক টুর্নামেন্ট হয় এবং নীরবেই সেগুলো শেষও হয়ে যায়। এবং এমনও দেখা গেছে ইন্টারন্যাশনাল সার্কিট থেকে অনেক সময় পদকও কিন্তু অ্যাথলিটরা জিতে আসেন, সেগুলো নিয়ে আসলে অত বেশি কথা হয় না। এই মুহূর্তে পল্টন আউটার স্টেডিয়ামে এখানে একটা কৃত্রিম বিচ বানানো হয়েছে এবং এখানে চলছে স্বাধীনতা দিবস বিচ রেসলিং প্রতিযোগিতা বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে, এবং সেই সব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সাথে রয়েছেন মেজবাউদ্দিন আজাদ, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক। আজাদ ভাই, আমরা দেখছি যে বিচের ভাইবে এখানে একটা বিচ রেসলিং আপনারা করছেন এবং সেটা হচ্ছে স্বাধীনতা কাপ উন্মুক্ত রেসলিং বলছেন আপনারা, কিন্তু সেটা বিচে কেন, মানে বিচে কেন করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। যেহেতু এই মাসে আমাদের একটা কুস্তি দল, দুইটা খেলোয়াড় চীনে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে অংশগ্রহণ করবে, এই জন্যই আমাদের ক্যাম্পের অবস্থিত খেলোয়াড়দের সাথে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিছু ছেলে আমরা আনছি, ছোট বড় মিলে এই বিচ ক্রিসলিংকে অভ্যস্ত করার জন্য। আর সামনে যেহেতু স্বাধীনতা দিবস আমাদের চলতেছে, সেটাকে পাশাপাশি রেখে আমরা বিচ রেসলিং স্বাধীনতা দিবস টুর্নামেন্টটা আয়োজন করতেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে দেখছি বিভিন্ন বয়সী পার্টিসিপেন্টস যারা রয়েছেন তারা এখানে পার্টিসিপেট করছেন। একেবারে কেউ দেখলাম যে 5-6 বছর বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা আছেন, বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে তারা খেলছেন। তার মানে রেসলিংটা এখনও হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলেও হচ্ছে, কিন্তু আগের মতো ওইভাবে আমরা অর্গানাইজ হতে দেখছি না, কিংবা ধারাবাহিকভাবে টুর্নামেন্টগুলো হচ্ছে না, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে না। এইটার কারণটা কি? আমরা গত বছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছি, এই বছর এখনও করতে পারি নাই ভেন্যু সংকটের জন্য। কারণ বিগত 6 মাস তো বিভিন্ন ভেন্যুতে আমাদের সেনাবাহিনী ভাইরা ছিল। আমরা আগামী কোরবানি ঈদের পরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করব। এই মে মাসে আমরা করব, সার্ভিস টুর্নামেন্ট করব। আর আমাদের যে ছোট ছেলেদের দেখলেন, এরা আমাদের হান্টিং প্রোগ্রামে মেঘনার পার দাউদকান্দিতে একটা আমাদের আছে, আমাদের সিনিয়র ছেলের উপস্থিতিরা ওখানে এদেরকে নিয়ে কাজ করতেছে। ওখান থেকেই আমাদের অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে উঠে আসছে। এদের মাধ্যমে আমরা আরও প্লেয়ার পাবো বিধায় এদেরকে মাঝে মাঝে এনে আমরা এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। রেসলিং খুবই সম্ভাবনাময় একটা ডিসিপ্লিন আমরা জানি, কিন্তু আসলে ওইভাবে লিগ কিংবা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিংবা স্কুল পর্যায়ে ওইভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না, কিংবা রেগুলারিটি নাই, ধারাবাহিকতাটা নাই। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা, আপনাদের নিজস্ব একটা ভ্যানিউ নাই, একটা প্র্যাকটিস ভ্যানিউ নাই। বর্তমান সরকার তো ক্রীড়া বা খেলাধুলার প্রতি অনেক জোর দিয়েছে, তারা এই যে নতুন কুড়ির আওতাভুক্ত হচ্ছে স্পোর্টস, তো এখনও এই প্রবলেমটা আপনারা সাফার করছেন। এটা নিয়ে কি মন্ত্রণালয়? নতুন কুড়ির ব্যাপারও আলাপ করছি। ওনারা বলছে যে প্রথম স্কুল লেভেলে যে শহরভিত্তিক স্কুলগুলিতে রেসলিং খেলবে না, গ্রাম বা বিভিন্ন জেলা উপজেলায় খেলে যেসব জেলায় খেলে ওইসব জেলা আমার কাছ থেকে নামও নিছে। যেসব অনেক বিভাগে কুস্তি হয়, আমরা চেষ্টা করতেছি ওইসব বিভাগে অন্তত এটা ইনক্লুড করার জন্য, যাতে তৃণমূল পর্যায়ে এইসব ছেলেমেয়েদের উঠে আসতে পারে। এটা সম্ভাবনা অনেক ভালো খেলা, কিন্তু আসলে আমাদের নিজস্ব কোনো ভেন্যু নাই। আমরা এই ভেন্যুর অভাবে কিন্তু আমরা সারা বছর যে প্র্যাকটিসটা আছে এটা আমরা করতে পারি না। আমাদের ম্যাট আছে, আমাদের প্র্যাকটিস করার জন্য খেলোয়াড়রা আগ্রহী, অনেকে যোগাযোগ করে, কিন্তু আমরা সেই সুযোগটা দিতে পারি না। আমরা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব একটা ভেন্যুর জন্য। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কি আপনাদের ব্যর্থতা না? আপনি দেখেন সেপাক টাকরাও একটা ডিসিপ্লিন, একটা খেলা যেটা একেবারে নতুন, তারাও একটা স্টেডিয়াম করে ফেলেছে, বেশি দূরে নেই, কাছে স্টেডিয়ামটা। কিন্তু আপনাদের রেসলিং ফেডারেশন অনেক পুরনো একটা ফেডারেশন, এবং এতদিন ধরে আপনারা এই ভ্যানু সংকট নিয়ে আপনারা সাফার করছেন, কিন্তু আপনারা সেই ভ্যানুটা আদায় করে নিতে পারছেন না সরকারের কাছ থেকে। এটা কি আপনাদের ব্যর্থতা কিনা? বিগত দিনে যারা ছিলেন তারা এ ব্যাপারে কিছুই করতে পারে নাই। এখন আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি। আমার নতুন সরকার এসছেন, নতুন মন্ত্রী আসছেন, যেহেতু উনি একজন খেলোয়াড় ছিলেন, আমি আশা করি ওনার মাধ্যমে আমরা একটা ভেন্যু পাবো, আশা করি। আমি চেষ্টা করতেছি, এখানে একটা ভেন্যু পড়ে আছে, আমাকে যদি এখানে অর্ধেকও দিয়ে দেয় রোলার স্কেটিং, এখানেও আমরা চেষ্টা করে দেখতে পারি, কারণ এটা তো অনেক বড় একটা ভেন্যু। আমাকে অর্ধেক যে কোনো একটা জায়গায় আমাকে আধা শেয়ার করে দেখে আমি এখানে কাজ চালিয়ে যাব। এই ব্যাপারে কি আপনি যোগাযোগ করেছেন বা লিখিত কোনো আবেদন করেছেন? আমি পরিষদে অনেকবারই লিখেছি এবং মৌখিকভাবে বলেছি। ওনারা আশ্বাস দিয়েছেন আর কি, আমাদেরকে কিছু একটা করে দেবেন। দেখি, নতুন মন্ত্রী আসছেন, মন্ত্রী মহোদয়,
আমরা চেষ্টা করব ওনার মাধ্যমে কিছু একটা করার। আর্থিক সংকটের একটা কথা আমরা শুনছি যে আর্থিক সংকটের কারণে আপনারা টুর্নামেন্ট করতে পারছেন না, সেভাবে খেলাধুলার আয়োজন করতে পারছেন না। এইটা আসলে কেন হচ্ছে? আর্থিক সংকটটা কি কারণে? আর আসলে বিভিন্ন ফেডারেশনে আমি যতটুকু জানতে পারছি অনেকেরই ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট আছে, কিন্তু আমাদের কুস্তি ফেডারেশনে তেমন কিছু আমি পাইনি। আমি এসে আমাদের অ্যাকাউন্টে শুধু 40,000 টাকা নগদ পেয়েছিলাম অ্যাকাউন্টে। সেটা নিয়ে আমার যাত্রা শুরু, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়ন এবং কিছু আমার পরিচিত ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে, এদের মাধ্যমে টাকা পয়সা নিয়ে আমি আস্তে আস্তে আগে বাড়তেছি। আমার সভাপতি আমাকে কথা দিয়েছে, উনি আমাকে কিছু স্পন্সর জোগাড় করে দিবে। হ্যাঁ, ওনার সাথে গতকালও কথা হয়েছে, আজকে আসতেছে, ওনার সাথে আমি আরও কথা বলবো এই ব্যাপারে। উনি বলছে একটা ব্যাংকের সাথে আমাদের কথা বলে দেবে, দেখা যাক কী হয়। তাহলে সামনে আর কি কি আছে, আমরা কি দেখতে পাবো? আপাতত আপনারা যে স্বাধীনতা দিবস আমি করছেন, এখন এই যে খেলাটা আমার এটা শেষ করে আমরা কোরবানি ঈদের পরে 22টা জেলা আমার টার্গেট আছে। এখানে আমি হান্টিং প্রোগ্রাম করব। তৃণমূল পর্যায়ে প্রতিটা জেলায় আমি 15 দিন অথবা 21 দিনের একটা প্রোগ্রাম রাখবো। হ্যাঁ, সেখান থেকে ছেলেদের মেয়েদের বাছাই করে 15 দিনের ট্রেনিং করে অথবা 21 দিনের ট্রেনিং করে বাছাই করে 10 জন ছেলে 10 জন মেয়ে প্রতি জেলা থেকে নিয়ে আমি ঢাকায় মাদার একটা ক্যাম্প করবো। এরকম আমরা আগেও একবার করেছিলাম, তো সেটা আমি অনেক উপকার পেয়েছি। এবার আমার ইচ্ছা আছে এরকম একটা প্রোগ্রাম করা আর কি। আপনি বলছিলেন যে চীনে বিচ গেমসের কথা বলছিলেন, বিচ এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের সানিয়াতে অনুষ্ঠিত হবে এই মাসের 22 থেকে সম্ভবত 28 তারিখ পর্যন্ত। সেখানে আপনার টিম যাচ্ছে, সেটা নিয়ে কি প্রত্যাশা? আমরা কি পদকের প্রত্যাশা করতে পারি সেখান থেকে? দেখেন, এই যে বিচ গেমসটা আমরা 14 সনে আমরা একবার অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশ অলিম্পিকের মাধ্যমে পাতায়াতে। এরপরে দীর্ঘদিন বিরতির পর আবার আমরা যাচ্ছি। এটা আমাদের এই স্বল্প সময়ের ট্রেনিংয়ে 2 মাস 2.5 মাসের ট্রেনিংয়ে আমরা কিছু আশা করতে পারি না। অন্যান্যদের যারা আমি আলাপ করছি যারা যাচ্ছে, ওরা দীর্ঘময় প্ল্যান প্রোগ্রাম করে বিচে প্র্যাকটিস করে তারপরে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা তো বুঝিনি তো কী হয় এখানে আর কি। থ্যাংক ইউ আজাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। যেটা আসলে যারা মেজবাউদ্দিন আজাদের সাথে কথা বলে আমাদের মনে হলো যে একে তো ভ্যানু সংকট, সেটা একটা সবচেয়ে বড় প্রবলেম। আপনার যদি খেলার জায়গাই না থাকে, আপনি প্লেয়ার প্রডিউস করে কী করবেন? আপনি তৃণমূল থেকে প্লেয়ার বাছাই করে নিয়ে এসে কী করবেন? তাদেরকে কোথায় খেলাবেন? একটা বিগ কোয়েশ্চেন মার্ক। তারপরে যেটা হচ্ছে আর্থিক সংকট। আর্থিক সংকট এখনও কাটেনি। মাত্র 40,000 টাকা তিনি ফান্ডে পেয়েছিলেন, সেটা নিয়ে স্টার্ট করেছেন এবং এখনও সেই আর্থিক সংকট কেটে যায়নি। তার ওপরে আরও অনেক অনেক সমস্যা, সেই সমস্যায় জর্জরিত আসলে এই ফেডারেশনগুলো, ক্রিকেট ফুটবলের বাইরে যে ফেডারেশনগুলো আছে। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন, সংকীর্ণ আকারে ছোট আকারে হলেও তারা টুর্নামেন্ট চালানোর চেষ্টা করছেন, সেটা আয়োজন করছেন তারা, এবং এভাবেই বেশিরভাগ ফেডারেশন এভাবেই চলছে। সুতরাং এই ফেডারেশনগুলো যদি আর্থিক সমস্যা দূর না হয়, ভ্যানু সংকট দূর না হয়, তাহলে আসলে খুব বড় সাফল্যের সম্ভাবনা দেখাটা একেবারেই একটা বৃথা স্বপ্ন। এবং নিশ্চয়ই রেসলিং ফেডারেশন তারা এখন তাদের টিম যাচ্ছে চীনে, সানিয়াতে তারা খেলতে যাবে, বিচ এশিয়ান গেমসে তারা খেলতে যাবে এবং সেখানে তারা প্রত্যাশা করছে ভালো কিছু করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.